আজ রাত 11টার সময় একবার আসতে পারবে? কালকে আমার বিয়ে, আর তুমি আজ ডাকছো? বাড়ির লোকজন জানতে পারলে খারাপ মনে করবে। না, আমার জীবনের শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আর তো তোমাকে দেখতে পাবো না। আচ্ছা, যাব। আমাদের সেই পুরনো দেখা করা জায়গাটাতে আসবে। ঠিক আছে। নীলা ঠিক সময় পৌঁছে গেল। আমি একটা কেক আর একটা মোমবাতি নিয়ে চাঁদের আলোয় বসে আছি। নীলা এসে আমার পাশে বসলো। আমার জন্মদিন তুমি এখনো মনে রেখেছো? আর তুমি আমাকে এখনো ভালোবাসো? মরার আগ পর্যন্ত ভালোবাসবো, কারণ ভুলে যাওয়ার জন্য তো আর ভালোবাসিনি। নীলা এই কথাটা শোনার পরে হু হু করে কেঁদে উঠল। আমি হাতটা ধরলাম। এই নাও, কেকটা কাটো। নীলা ছুরিটা তুলে কেকটা কাটলো, আর এক টুকরো আমাকে খাওয়াই দিল, আর এক টুকরো আমি নীলাকে খাওয়াইয়ে দিলাম। আমি চোখে অশ্রু ধরে রাখতে পারছিলাম না। নীলাকে বললাম, দেখো, তুমি না অনেক খুশি থাকবে। তোমার বর তোমাকে অনেক খুশি রাখবে। তোমাকে ছাড়া কি করে সম্ভব? কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, আমাকে ভুলে যেও প্লিজ। আমরা কি এখনই পালিয়ে বিয়ে করতে পারি না? না, তাতে শুধু আমরা সুখে থাকবো, কিন্তু তোমার আর আমার বাবা মা কিন্তু খুব কষ্ট পাবে। কারণ তোমার বাবা তোমার উপরে অনেক ভরসা করে বলেছে পাত্রপক্ষকে যে তার মেয়ে তার কথার উপরে কথা বলবে না। আর এটা তার বিশ্বাস তোমার উপরে। আর সেই বিশ্বাস কি তুমি ভাঙবে? কেন বাবা মাগুলি এমন হয়? তাদেরকে একটি বারও মনে হয় না তার মেয়ের একটা স্বাধীনতা আছে? বাবা মা আমাদের জন্য দিয়েছে, লালন পালন করে, আজ অনেক বড় করেছে, তাই তাদের ভরসাটা আমাদের উপরে একটু বেশি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। আমি নীলার কপালে শ্বেত চুম্বন। তারপরে নীলা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেল। আমি ওখানেই বসে রইলাম। পরের দিন সকালে দেখা গেল নীলা তার ঘরে বিষ পান করে আত্মহত্যা করেছে। আর আমি ওখানেই ছুরি দিয়ে আত্মহত্যা করতে যেও করতে পারিনি। বাস্তবটাকে মেনে নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু নীলা, সে আর পারিনি এই বাস্তব, এই সমাজটাকে মেনে নিতে। ভালোবাসা সত্যি অবুঝ, আর সেই অবুঝ ভালোবাসা ঠিকই একদিন প্রকাশ পায়। কিন্তু তখন সন্তানকে নিয়ে গর্ব করা বাবা মায়ের কিছুই করার থাকে না। প্রিয় বাবা মা, আমাদের উপর রাগ নয়, কোনো অভিযোগ নয়, এবং তোমাদের উপরে রইল অজস্র সম্মান আর ভালোবাসা। গল্পটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের, পরিবারের মানুষদের। ওয়াও, একটা সুন্দরী মেয়ে আর কালো ছেলের কি সুন্দর সম্পর্ক। চলো আমরা বিয়ে করে ফেলি। ভার্সিটি থেকে বাইরে লেখাপড়া করার সুযোগ পেয়েছি। দেশে এসে আমি তোমায় বিয়ে করব। আমি 5 বছর পর দেশে এসেছি। দেশে এসে অনুকে বিয়ে করেছি 2 মাস হলো। আমি দেখতে একদমই কালো। আয়নার সামনে দাঁড়ালে মনে হয় ভুল করে বাংলাদেশে জন্মেছি। জন্ম হওয়ার কথা ছিল আফ্রিকায়। আর অনু দেখতে ফর্সা, একদম পরীর মতো। পরী নয়, সৌন্দর্য বোঝাতেই পরীর ব্যবহার। বিয়ের 1 সপ্তাহ পরে যখন আমরা হানিমুনে যাই, আমার হাতে হাত রেখে হাঁটছিল। কেউ কমেন্ট করতো না, সুইট কপাল। কমেন্টগুলো আসতো সমুদ্রের লবণাক্ত পানির মতো। অনু চেয়েছিল ভার্সিটি জীবনেই বিয়ে করতে। আমাদের 6 বছরের সম্পর্ক, কিন্তু আমার ইচ্ছাতে এখন বিয়েটা করতে হয়েছে। আমাদের বিয়েটা হয়েছে পারিবারিক সম্মতিতে। সমস্যা হলো, আমরা যখন একসাথে হাতে হাত রেখে হাঁটতাম তখন অনেকের বলতে দেখেছি, দেখো মেয়েটা টাকার পাগল, আফ্রিকান হলেও আমেরিকান বিয়ে করেছে।
অনেকেই বলে দিয়েছে অন্ধকারে 100 পাওয়ারের বাতি, বেশিরভাগ আত্মীয় স্বজন। শপিং করতে বাইরে গেলে মার্কেটের অনেকেই কমেন্ট করত, মৃদু হেসে বলতো, পরীর মতো একটা মেয়ে অন্ধকারের মতো একটা ছেলেকে বিয়ে করলো। পাশ থেকে একজন বলে দেয়, ভাই জিতছেন, আজ টাকা আছে বলে। এ সব কিছুই অনুর কানে আসে, সে মৃদু হাসে। অপমানগুলো গায়ে মাখে না। আমার অনেক বছরের পুরনো টি শার্টগুলো গায়ে দিয়ে বসে থাকে, মন খারাপ হলেই এমনটা করে। মানুষের এমন কমেন্ট আমি কিছুই বুঝি না, কারণ ওরা জানে না আমি একসময় নিম্নবিত্ত পরিবারের ছেলে ছিলাম, আর ওই সময় অনু মধ্যবিত্ত পরিবারের মেয়ে ছিল। বরাবরই তখন অনুর ফ্যামিলিগত স্ট্যাটাস আমাদের থেকে ভালো ছিল। মেয়েটা তখন আমার হাত ধরেছিল যখন আমি 10 মিনিট কলে কথা বলার মতো সামর্থ্য ছিল না। একটা শার্ট 1 মাস গায়ে দিতাম। সে তখন আমায় বকতো যখন সারাদিন উপোস করে রাতে নোটের অছিলায় 1 প্লেট ভাতের জন্য বন্ধুর ম্যাচে গিয়ে হাজির হতাম। এই মেয়েটা তখন আমার হাত ধরেছিল, কিন্তু আমি বরাবরই একজন ভালো ছাত্র ছিলাম। পরীক্ষা দিয়ে বাহিরে যাওয়ার ভাগ্য হয় আমার। ময়লা শার্ট দেখে ওই সময় মেয়েটা টিউশনের টাকায় আমায় শার্ট গিফট করত। আমার ওই সময় কিছু দেওয়ার ইচ্ছা হলে ও বলতো, তুমি সব জমিয়ে রেখো, বিয়ের পর সব একসাথে দিবে। এই মেয়েটা যখন প্রথম আমায় ভালোবাসি বলেছিল, ওই দিন ঢাকা ভার্সিটির সবচেয়ে দরিদ্র ছেলে বোধহয় আমিই ছিলাম। আমি ওই দিন একমাত্র ছিলাম যে কিনা ছেঁড়া স্যান্ডেল তলি পাট্টি দিয়ে কলেজে যেতাম। আজ যখন আমার সামর্থ্য হলো, তাকে বিয়ে করলাম, কিন্তু আজও কেউ কমেন্ট করেনি, ওয়াও একটা সুন্দরী মেয়ে আর কালো ছেলের কি সুন্দর সম্পর্ক। ভালো কমেন্ট খুঁজে পাওয়া অসম্ভব। কমেন্ট আসে, ভাই জিতছেন, আফ্রিকান আমেরিকান। ওই মানুষগুলোর চোখে এখন আমার টাকা, আর সে খুব সাধারণ ঘরের মেয়ে। সবার চোখে সে আমাকে বিয়ে করেছে শুধু টাকার জন্য, কিন্তু কেউ জানে না যেদিন মেয়েটা আমাকে ভালোবাসি বলেছিল, ওই দিন ঢাকার ধুলাবালিও আমার থেকে দামি ছিল। খারাপ কমেন্টে মেয়েটা কেন উত্তর দেয় না, নীরবে শোনে, আমাকে বুঝতে দেয় না, কখনো লুকিয়ে কাঁদে, কারণ আমার অপমানেও যে ও অপমানিত হয়। কাঁদবে আমার ওই পুরনো টি শার্টটা জড়িয়ে। তবে আমার দেশের মানুষের এমন মনোভাব অস্বাভাবিক কিছু নয়। আমরা প্রতিনিয়ত দেখি যার টাকা আছে তার 2 জন সুন্দরী বউ আছে। প্রমাণস্বরূপ আপনাদের চোখ, হ্যাঁ এটাই স্বাভাবিক। সমাজ বিবেচনা করলে এটাই ঠিক, কিন্তু সব গল্পে কান্না থাকে না, সব গল্পে হাসি থাকে না। এক কথায় সব গল্প এক নয়। 2 বছর পর তনু গর্ভবতী। কম্পিউটারের মাধ্যমে ডাক্তার বলে মেয়ে হবে। গর্ভধারণের 7 মাসের মাথায় বড় ধরনের একটা পার্টির আয়োজন হয়। তনুর সকল বন্ধু বান্ধব এসেছে, সবাই শুভেচ্ছা জানিয়েছে, আর সবাই কমেন্টও করছে। একজন বলছে টাকা দিয়ে সব হয় না, অন্য একজন বলছে আম্মুটা যদি তোর হাজবেন্ডের মতো হয়, তখন কোনো সহৃদয় সুদর্শন পুরুষ বিয়ে করবে না, দেখতে তোর মতো যেন হয়, আর তোর মতো হলেই দেখে শুনে বিয়ে দিস। ভবিষ্যৎবাণী করে গেল একজন। বিশেষ দ্রষ্টব্য এই যে 2টি জীবন এক হওয়ার পেছনে থাকে কোনো না কোনো গল্প। সবার উচিত না জেনে মন্তব্য করা থেকে বিরত থাকা।